সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির অষ্টাদশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হলো লক্ষ্য করছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন। সেটা কি সজ্ঞানে? মীর আসলাম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত গ্রাম্য কাবুলি ফার্সিতে বললেন, হ্যাঁ, দিনে বুঝতে পারলে চাঁদ, তবে হক কথা শুনে নাও। আর বছর যখন হেথায় এলে তখন ফার্সি জানতে ঢুঢু, তাই তো তোমায় তালিম দেবার জন্য আরবি শব্দের বেড়া বানাতুম, তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পেরোতে। গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে, এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙোচ্ছ বলে খামোখা বখেড়া বাঁধার কম্ম বন্ধ করে দিল। গুরু এখন ফালতু, মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিধল। আমি বাড়ি ফেরার সময় ভাবলুম, লোকটি সত্যিকার পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, এমন সময় একদিন নোটিশ পেলুম একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কিতে পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি। ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চপদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না, সে নাম এখনও মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখি জন 20 কাবুলি মেয়ে গার্ল গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে। আমানুল্লাহ স্বয়ং উপস্থিত, অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভ্যগণ, আর একপাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন, হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা। আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরানো কথা দিয়ে অবতরণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বোরকার তুর্কি পাঠাচ্ছি। কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী, তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনের পর্দা ফেলে দিয়ে রাস্তায় বেরোতে চায়, তবে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আবার কাউকে জোর করতেও চাইনি। এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরকা পড়াই পছন্দ করেন, তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই ভালোই চলল, কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকী ঢঙে হ্যাটের সামনের পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নিরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করবার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কিরকম প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জুয়ারির মতো মুখ করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরকম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছেঁড়ার কি প্রয়োজন ছিল? রোয়ে শোয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজের সনাতন পন্থা, সব কিছু রোয়ে শোয়ে, সব কিছু টাপে টোপে। তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক, আর ঢাকায় মসলিনের বুক ছেড়ে টুকরো টুকরো করাই হোক, ছুঁচ হয়ে ঢুকবে, মুসল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়। নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রই কোনো না কোনো মত পোষণ করত, কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করত না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন, রাস্তা তার চেনা হয়ে গিয়েছে। আমরা এক পাশে দাঁড়িয়ে শুধু দেখব আর মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারী চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম। কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই যে, আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামাইনি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত সুখ দুঃখকে বড় করে দেখা, হাতের সামনের আপন মুঠি
হিমালয় পাহাড়কে ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট সঙ্গে নিয়েই আমরা কাবুলে গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদের বিচলিত করবে কেন? আর আমরা পাতলা নেটের ব্যবসাও করি না যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান আফগানিস্তানের বাদশাহ দেশের লোকের মালজানের মালিক, আর সকলেই জানে এই 2 বস্তুই অত্যন্ত নশ্বর। নশ্বর জিনিস এমনি যাবে অমনিও যাবে, বাদশাহের খামখেয়ালি নিমিত্তের ভাগী মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তারা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে নিয়ে যেমন হঠাৎ প্রগতির দিকে খামোখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে শোয়ারকে 2-4টে লাথি চাঁটও মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানাপানি বন্ধ করে দেওয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা যে তিনি সব মেয়েদের বেপর্দায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল বাদশার হুকুম, কোনো স্ত্রীলোক যদি বেপর্দা বেরোতে চায় তবে তার স্বামী যেন কোনো ওজোর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টই বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বউয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাধে কি আর বাংলায় বলি, বিবি যান চলে যান লাভে যান করে? শুধু বিবি যান চলে গেলে সুস্থ মানুষ, প্রেমিকদের কথা আলাদা, লাভে যান হবে কেন? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পর মানুষ অনাহারে লাভে যান হয়। মীর আসলাম বললেন, গিন্নিকে গিয়ে বললুম, হোগো চোখে সুরমা লাগিয়ে বেবোরকায় কাবুল শহরে একটা রোদ মেরে এসো। বিশ্বাস করবে না ভাইয়া, বদনা ছুঁড়ে মারলে। তা জানো তো, মোল্লার পাগড়ি বদনাটাই খেলো টোল। আম্মু অবশ্যই টাল খেয়ে খেয়ে ঘর থেকে বেরিয়ে এলুম। আমি বললুম, হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলাম বললেন, ছাই জানো, বে করলে জানতে, বেয়ারা বউকে তোমার তো আর বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা। আমানুল্লাহ ক্যাচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শিকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলাম বললেন, হৃদয় মনের কথা ওঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের বউকে কোন মনের শেকল দিয়ে বাঁধতে পারে বলো? সেখানে কাবিননামা, সর্বাঙ্গ ঢাকা বোরকা আর পাগড়ির ন্যাজ। আমি বললুম, তা তো বটেই। মীর আসলাম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্য তম্বি লাগিয়েছেন, তাতে জোয়ানদের কি? বেদনাটা সেখানে নয়। বুড়ো সর্দারদের ভিতর চিংড়ি বউদের ঠেকাবার জন্য সামাল সামাল রব পড়ে গিয়েছে। আমি শুধালুম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছেন নাকি? তিনি বললেন, ভেলারে বিপদ, আমাকে তুমি নওরোজের আকবর বাদশা ঠাউরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? স্তক মেয়ে নেই, ছেলের বউও নেই। গিন্নির বয়স 50, কিন্তু বয়স ভাঁড়িয়ে হাফ টিকেট কেটেছেন, দেখলে বোঝা যায় 100 খানেক হবে। আমি বললুম, তবে কি বুড়োরা খামোকা ভয় পেয়েছেন? মীর আসলাম বললেন, শোনো খুলে বলি, আমানুল্লাহর হুকুম শোনা মাত্র চিংড়িরা যদি লাফ দিয়ে উঠত, তবে বুড়োরাও না হয় তার একটা দাওয়াই বের করত। এই মনে করো, তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও কিছু একটা করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাচ দেখাবে। কিন্তু এ তো বাপু তা নয়, এ হলো মাথার উপর ঝোলানো নাঙা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে, রাস্তায় তো এখনো চাঁদের হাট বসেনি, কিন্তু এক একজন 100খানা তলোয়ার হয়ে চাঁদির উপর ঝুলে আছেন।
চোখ দুটি বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। আমি শিউরে উঠলুম। একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে এক অপরূপ মূর্তি। চেনা চেনা মনে হলো, অথচ যেন অচেনা। তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা। তার উপরকার রুটি, মাখন, মামলেট, বাসি কাবাবও নিত্যিকার চেহারা নিয়ে উপস্থিত। ধুম দেখলে বনহির উপস্থিতি স্বীকার করতেই হয়। সকালবেলা আমার ঘরে এরকমের ট্রে হাওয়ায় দুলতে পারে না। বাহক আব্দুর রহমানের উপস্থিতি স্বীকার করতে হয়। কিন্তু কি বেশভূষা! পাজামা পরেনি, পরেছে পাতলুন। কয়েদিদের পাতলুনের মতো সেটা নেমে এসেছে হাঁটুর ইঞ্চি তিনেক নিচে। উড়ুতে আবার সে পাতলুন এমনই টাইট যে মনে হয় সপ্তদশ শতাব্দীর ফরাসি নাইট স্যাটিনের ব্রিচেস পরেছেন। শার্ট, কিন্তু কলার নেই। খোলা গলার উপর একটা টাই বাঁধা। গলা বন্ধ কোট, কিন্তু এত ছোট সাইজের যে বোতাম লাগানোর প্রশ্নই ওঠে না। তাই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শার্ট আর টাই। দোকান ছোঁয়া হ্যাট, ভুরু পর্যন্তও গিলে ফেলেছে। দোকানে যেরকম হ্যাট স্ট্যান্ডের উপর খাড়া করানো থাকে। পায়ে নাগরাই, চোখে হাসি, মুখে খুশি। আব্দুর রহমানের সঙ্গে 1 বছর ঘর করেছি। চটে গিয়ে মাঝে মাঝে তাকে হস্তির সঙ্গে নানা দিক দিয়ে তুলনা করেছি। কিন্তু সে যে সম্পূর্ণ সুস্থ, তার মাথায় যে ছিট নেই, সে বিষয়ে আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল। তাই চোখ বন্ধ করে বললুম, বুঝিয়ে বলো। আমার যে খটকা লাগবে সে বিষয়ে সে সচেতন ছিল বলে বলল, দেরেশি পুশিদাম, অর্থাৎ স্যুট পরেছি। আমি শুধালুম, সরকারি চাকরি পেলে লোকে দেরেশি পরে, আমার চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? আব্দুর রহমান বলল, তবা তবা, আপনি সাহেব আমার সরকার, আমার রুটি দেনেওয়ালা। তবে সকালবেলা রুটি কিনতে গেলে পর পুলিশ ধরল, বলল, বাদশার হুকুম, আজ থেকে কাবুলের রাস্তায় পাজামা কুর্তা জোব্বা পরে বেরোনো বারণ, সবাইকে দেরেশি পড়তে হবে। আমার কাছ থেকে 1 পাই জরিমানাও আদায় করল। রুটি কিনে ফিরবার পথে 2-3টে পুলিশ ধরল। আপনার দোহাই পেড়ে কোনো গতিকে বাড়ি ফিরেছি। বাড়ির সামনে আমাদের পড়শি কর্নেল সাহেবের সঙ্গে দেখা। সে ডেকে নিয়ে এই দেরেশি দিলেন। আমাকে তিনি বড্ড স্নেহ করেন কিনা, আমিও তার ফাইফরমাস করে দেই। গুম হয়ে শুনলুম। শেষটাই বললুম, দর্জির দোকানে তো এখন ভিড় হওয়ার কথা। 2 দিন বাদে গিয়ে তোমার পছন্দ মতো একটা দেরেশি করিয়ে নিও। আব্দুর রহমান হিসেবি লোক, বলল, হ্যাঁ এই তো বেশ। আমি বললুম, চুপ, আর দুপুরবেলা 1 জোড়া বুট কিনে নিও। আব্দুর রহমান কলরব করে বলল, না হুজুর, হ্যাঁ তার দরকার নেই, পুলিশের ফিরিস্তিতে বুটের নাম নেই। প্রথমটায় অবাক হলুম, পরে বুঝলুম ঠিকই তো। লক্ষণ না হয় সীতা দেবীর পায়ের দিকে তাকাতে পারেন, রাজা প্রজায় তো সে সম্পর্ক নয়। বললুম, চুপ, দুপুরবেলা কিনবে। আর দেখো, এবার হ্যাটটা খুলে ফেলো। আব্দুর রহমান চুপ। বললুম, খুলে ফেলো। আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, হুজুরের সামনে। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হঠাৎ মনে পড়ল, উত্তর আফগানিস্তান, তুর্কিস্তানে মানুষ শয়তানের ভয় পেলে পাগড়ি খুলে ফেলে। শুধু মাথা দেখলে নাকি শয়তান পালায়। তাই আব্দুর রহমান ফাঁপড়ে পড়েছে। তখন মনে পড়ল যে হাউস অফ কমন্সে হ্যাট না পরা থাকলে কথা কইতে দেয় না। বললুম, থাক তাহলে তোমার মাথার হ্যাট। রাস্তায় বেরিয়ে দেখি শহর অন্য দিনের তুলনায় ফাঁকা। দেরেশির অভাবে লোকজন বাড়ি থেকে বেরোতে পারেনি। পর্দা তুলে দেওয়াতে যেমন রাস্তাঘাটে মেয়েদের ভিড় বাড়ার কথা ছিল, তেমনি দেরেশির রেওয়াজ এক নূতন ধরনের পর্দা হয়ে পুরুষদের হারেম বন্ধ করল। যারা বেরিয়েছে তাদের দেরেশির বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। যত রকম ছেঁড়া নোংরা, শরীরের তুলনায় হয় ছোট নয় বড়,
কোট, পাতলুন, প্লাস ফোর্স, ব্রিচেস দিয়ে যত রকমের সম্ভব অসম্ভব খিচুড়ি পাকানো যেতে পারে তাই পরে কাবুল শহর রাস্তায় বেরিয়েছে। গোটা দশেক পাগলা গারদকে হলিউডের গ্রিন রুমে ছেড়ে দিলেও এর চেয়ে বিপর্যয় কাণ্ড সম্ভবপর হতো না। ইউরোপীয়রা বেরিয়েছে তামাশা দেখতে। আমার লজ্জায় মাথা কাটা গেল। আফগানিস্তানকে আমি কখনো পর ভাবিনি। শহরতলি দিয়ে আমাকে কাজে যেতে হয়। সেখানে দেখি আরও কঠোর দৃশ্য। গ্রামের লাকড়িওয়ালা, সবজিওয়ালা, আন্ডাওয়ালা যেই শহরের চৌহদ্দির ভিতরে পা দেয় অমনি পুলিশ তাদের ধরে ধরে এক এক পাই করে জরিমানা করে। বেচারিদের কোনো রসিদ দেওয়া হয় না। কাজেই 10 পা যেতে না যেতে তাদের কাছ থেকে অন্য পুলিশ এসে আবার নূতন করে জরিমানা আদায় করে। দুনিয়ার যত পুলিশ সেদিন কাবুলের শহরতলিতে জড়ো হয়েছে। খবর নিয়ে শুনলুম যারা এই সময়ে অফ ডিউটি তারা উর্দি পরে পয়সা রোজগার করতে লেগে গিয়েছে। জরিমানার পয়সা নাকি সরকারি তহবিলে জমা দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি। দিবাদি প্রহরে যে কাবুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনোতে রেকর্ড ব্রেক করতে পারে তার ব্যস্ততা দেখে মনে হলো যেন তার বাস্তুবাড়িতে আগুন লেগেছে। এ অত্যাচার কদিন ধরে চলেছিল বলতে পারি নে। 2 সপ্তাহ ধরে দেশের খবরের কাগজ চিঠিপত্রও পাইনি। খবর নিয়ে শুনলুম জালালাবাদ কাবুলের রাস্তা বরফে ঢাকা পড়ায় মেল বাস আসতে পারেনি। 2-1 ফিসফিস করে বলল রাস্তায় নাকি লুটতরাজও হচ্ছে। মীর আসলাম সাবধান করে গেলেন যেন যেখানে সেখানে যা তা প্রশ্ন না জিজ্ঞেস করি। অন্য কাজ শেষ হলে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস ও সেকেন্ড মিস্ট্রেসকে আমি ইংরেজি পড়াতুম। আফগান মেয়েরা চালাক, জানে যে ধনীর কাছ থেকে টাকা বের করা শক্ত, কিন্তু গরিবের দরাজ হাত। জ্ঞানের বেলাতেও এই নীতি খাটবে ভেবে এই 2 মহিলা আমাকেই বেছে নিয়েছিলেন। হেডমিস্ট্রেসের বয়স 50-এর উপর। মাতৃভাষা বাদ দিলে জীবনে তিনি এই প্রথম ভাষা শিখছেন। কাজেই কাবুলের পাথর ফাটা শীতেও তাকে আমি ইংরেজি বানান শেখাতে গিয়ে ঘেমে উঠতুম। ইংরেজি ভাষা শিখতে বসেছেন, কিন্তু ওই এক বিষয় ছাড়া দুনিয়ার আর সব জিনিসে তার কৌতূহলের সীমা ছিল না। বিশেষ করে মাস্টার মশাইয়ের বয়স কত, দেশ কোথায়, দেশের জন্য মন খারাপ হয় কি না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেই তার বাধত না। তবে খুব সম্ভব আমার অ্যাপেন্ডিক্সের সাইজ ও এ জগতে আমার জন্মাবার কি প্রয়োজন ছিল এ দুটো প্রশ্ন তিনি আমাকে জিজ্ঞেস করেননি। আমার উত্তর দেবার কায়দাও ছিল বিচিত্র। আমার দেশ হলো বেঙ্গল। বানানটা শিখে নিন, BENGAL। উচ্চারণটাও শিখে নিন। কেউ বলে বেঙ্গল, আবার কেউ বলে বেঙ্গল। ঠিক তেমনি ফ্রান্স, FRA। তিনি বলতেন বুঝেছি। তা বলুন তো, বাঙালি মেয়েরা দেখতে কি রকম? শুনেছি তাদের খুব বড় চুল হয়। জুলফে বাঙাল বলে এক রকমের তেল এদেশে পাওয়া যায়। আপনি কি তেল মাখেন? আমাদের দুজনের এই চাপা নুতরের মাঝখানে পড়ে ইংরেজি ভাষা বেশি এগোতে পারত না, বিশেষ করে তিনি যখন আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন। মায়ের কথা বলার ফাঁকি দিয়ে সটকে শেখাবার এলেম আমার পেটে নেই। সেকেন্ড মিস্ট্রেসের বয়স কম, 30 হয় না হয়। 2টি বাচ্চার মা, থলথলে দেহ, খাঁদা নাক, মুখে একগাদা হাসি, পরনে 12 মাস স্লিপ ওভার, লম্বা হাতা ব্লাউজ আর নেভি ব্লু ফ্রক। কর্নেলের বউ, বুদ্ধিশুদ্ধি আছে। আর আমি যখন কর্ত্রীর প্রশ্নের চাপে নাজেহাল হতুম তখন তিনি মিটমিটিয়ে হাসতেন আর নিতান্ত বেয়াড়া প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেলে মাঝে মাঝে উদ্ধার করে দিতেন। জোর শীত, কিন্তু তখনও বরফ পড়েনি। এমন সময় একদিন পড়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি কর্নেলের বউ বইয়ের উপর মুখ গুঁজে টেবিলে ঝুঁকে পড়েছেন, আর কর্ত্রী তার পিঠে হাত বুলোচ্ছেন। আমার পায়ের শব্দ শুনে কর্নেলের বউ ধর্মর করে উঠে বসলেন। দেখি 8 দিনের মতো মুখের হাসির স্বাগত সম্ভাষণ নেই। চোখ দুটো লাল, নাকের ডগার চামড়া যেন ছড়ে গিয়েছে। এসব জিনিস লক্ষ্য করতে নেই। আমি বই খুলে পড়াতে আরম্ভ করলুম। 2 মিনিটও যায়নি,
হঠাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে কর্নেলের বউ 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলুম। কর্ত্রী শান্তভাবে তার পিঠে হাত বুলিয়ে বলতে থাকলেন, অধীর হইও না, অধীর হইও না, খুদা তাআলা মেহেরবান, বিশ্বাস হারিও না, শান্ত হও। আমি চোখের ঠাড়ে কর্ত্রীকে শুধালুম, আমি তাহলে উঠি? তিনি ঘাড় নেড়ে যেতে বারণ করলেন। 2 মিনিট যেতে না যেতে আবার কান্না, আবার সান্ত্বনা। আমি যে সে অবস্থায় কি করব ভেবেই পাচ্ছিলুম না। কান্নার সঙ্গে মিশিয়ে যা বলছিলেন তার থেকে গোড়ার দিকে মাত্র এইটুকু বুঝলুম যে তিনি তার স্বামীর অমঙ্গল চিন্তা করে দিশেহারা হয়ে গিয়েছেন। কিন্তু ভালো করে কিছু বলতে গেলে কর্ত্রী বাধা দিয়ে তাকে ওসব কথা তুলতে বারণ করছিলেন। বুঝলুম যে অমঙ্গল চিন্তা সম্পূর্ণ অমূলক নয়, এবং এমন সব কারণও তার সঙ্গে জড়িয়ে আছে যে সেগুলো প্রকাশ্যে বলা বাঞ্ছনীয় নয়। কিন্তু তিনি তখন এমনই আত্মকর্তৃত্ব হারিয়ে বসেছেন যে তাকে ঠেকানো মুশকিল। কখনো বলেন শিনওয়ারিরা বর্বর জানোয়ার, কখনো বলেন 7 দিন ধরে সরকারি কোনো খবর পাওয়া যায়নি, কখনো বলেন শিনওয়ারিরা শহরে পৌঁছলে কোনো অফিসার পরিবারের রক্ষা নেই। জালালাবাদ অঞ্চলে লুটতরাজ হচ্ছে আগেই গুজব হিসেবে শুনেছিলুম। তার সঙ্গে এসব ছেঁড়া ছেঁড়া খবর জুড়ে দিয়ে বুঝতে পারলুম যে সে অঞ্চলে শিনওয়ারিরা বিদ্রোহ করে কাবুলের দিকে রওনা হয়েছে। আমানুল্লাহ তাদের ঠেকাবার জন্য যে ফৌজ পাঠিয়েছিলেন, 7 দিন ধরে তাদের সম্বন্ধে কোনো বিশ্বাস্য খবর পাওয়া যায়নি। আর কাবুলের অফিসার মহলে গুজব সে বাহিনীর অফিসাররা শিনওয়ারিদের হাতে ধরা পড়েছেন। এত বড় দুঃসংবাদ ইংরেজি পড়ার চেষ্টা দিয়ে দমন করা অসম্ভব। আর আমি এসব সংবাদ জেনে ফেলেছি সেটাও কর্ত্রী আদপেই পছন্দ করছিলেন না। কিন্তু কর্নেলের বউকে সে কিছুতে ঠেকাতেও পারছিলেন না। শেষটায় আমি একরকম জোর করে উঠবার চেষ্টা করলে কর্নেলের বউ হঠাৎ চোখ মুছে বললেন, না মুয়াল্লিম সাহেব, আপনি যাবেন না, আমি পড়াতে মন দিচ্ছি। এরকম পড়া আমাকে যেন জীবনে আর পড়াতে না হয়। এবার যখন ভেঙে পড়লেন তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, বাদশাহ আমানুল্লাহর মতো যারা গোপ রেখেছে তাদের ধরে ধরে উপরের ঠোঁট কেটে ফেলছে। আমানুল্লাহ ঠিক নাকের তলায় একটুখানি গোঁফ রাখেন। সে টুথব্রাশ মুস্টাশ ফ্যাশন ফৌজি অফিসারদের ভিতর ছড়িয়ে পড়েছিল। এবারে আমি একটু সান্ত্বনা দেবার সুযোগ পেলুম। বললুম, লড়াইয়ের সময় কত রকম গুজব রটে, সেসব কি বিশ্বাস করতে আছে? আপনি অধীর হয়ে পড়েছেন, তাই অমঙ্গল সংবাদ মাত্রই বিশ্বাস করছেন। এবার চোখ মুছে উঠে বসলেন। আমি যে পরপুরুষ সে কথা ভুলে গিয়ে হঠাৎ আমার 2 হাত চেপে ধরে বললেন, মুয়াল্লিম সাহেব, সত্যি করে বলুন, ইমান দিয়ে বলুন, আপনি কয় সপ্তাহ ধরে হিন্দুস্থানের চিঠি পাননি? হিন্দুস্থানের ডাক শিনওয়ারি অঞ্চল হয়ে কাবুলে আসে। 3 সপ্তাহ ধরে সে ডাক বন্ধ ছিল। আমি উঠে দাঁড়ালুম, তার চোখের দিকে সোজা তাকিয়ে বললুম, আমি এই সপ্তাহেই দেশের চিঠি পেয়েছি। তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন দেখে আমি বললুম, আপনি তো আর 5 জন পুরুষের সঙ্গে মেশেন না যে হক খবর পাবেন। মেয়েরা স্বভাবতই একটুখানি বেশি ভয় পায় আর নানা রকম গুজব রটায়। তাই তো বাদশাহ আমানুল্লাহ পর্দা পছন্দ করেন না। কর্ত্রী আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসে বললেন, যেসব খবর শুনলেন সেগুলো আর কাউকে বলবেন না। আমি বললুম, এসব খবর নয়, গুজব। গুজব রটালে শুধু কি আপনাদের বিপদ? আমি বিদেশি, আমাকে আরও বেশি সাবধানে থাকতে হয়। রাস্তায় বেরিয়ে একা হতেই বুঝলুম মিথ্যা সান্ত্বনা দেবার বিড়ম্বনাটা কি। সেটা কাটাবার জন্য পাঞ্জাবি গ্রামোফোনওয়ালার দোকানে ঢুকলুম। আমার গ্রামোফোন নেই, আমি রেকর্ড কিনি নে। তবু দেশের ভাই শুকুর মোহাম্মদ বলে দোকানদার আমাকে সব সময় আদর আপ্যায়ন করত। জিজ্ঞেস করলুম, মৌলানার বাংলা রেকর্ডগুলো কলকাতা থেকে এসেছে? দোকানদার বলল না, এবং ভাবগতিক দেখে বুঝলুম খোঁচাখুচি করলে কারণটাও বলতে তার বাধবে না। আমি কিন্তু তাকে না ঘাঁটিয়েই খান কয়েক রেকর্ড শুনে বাড়ি চলে এলুম।
কিন্তু ঘাঁটাঘাঁটি খোঁচাখুচি কিছুই করতে হলো না। স্তরে স্তরে বরফ পড়ার সঙ্গে সঙ্গে নানা রকম গুজব এসে কাবুলের বাজারে স্তূপীকৃত হতে লাগল। সে বাজার অন্ন বিক্রয় করে অর্থের পরিবর্তে, কিন্তু সন্দেশ দেয় বিনামূল্যে। এবং বিনামূল্যের জিনিস যে ভেজাল হবে তাতে আর আশ্চর্য হবার কি আছে? খবরের চেয়ে গুজব রটল বেশি। কিন্তু এ বিষয়ে কারো মনে কোনো সন্দেহ রইল না যে আমানুল্লাহ অস্ত্র বলে বিদ্রোহ দমন করতে সমর্থ হননি। এখন যদি অর্থ বলে কিছু করতে পারেন,